নমস্কার, আমি মিতা। সাধারণ মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে। আজ আমি নিপীড়িত, বিতাড়িত, অপমানিত, অবহেলিত একজন সিঙ্গেল মাদার। সেই জন্য তোমাদের কাছে আমার এই জার্নি, এই দুঃখের যে জার্নিটা আমি করে এলাম, তার গল্প বলতে চাইছি এবং আজ আমি একটা সাফল্যের দিকে এগোচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব একের পর এক ভিডিওতে। আমার জন্ম 1968 সালের 26শে সেপ্টেম্বর। আমি পড়াশোনা করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে গ্র্যাজুয়েশন। আমাদের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমি আমার বাবা মার একটিমাত্র সন্তান। আমরা সবাই একটা একান্নবর্তী পরিবারে থাকতাম। বাবা, কাকা, ঠাকুমা, কাকিমা, আমার খুড়তুতো বোন, সবাই মিলে ভালোই দিন কাটছিল সুখে দুঃখে। এরপর বাবা কাকারা মিলে একটা জমি কেনে। সেই জমিতে আমাদের বাড়ি হয়। সেই বাড়িতে আমরা চলে আসি 1990 সালে। তখন থেকে আবার আর একটা জীবন শুরু হয়, একটু বেটার, যা সবাই বলে আর কি, ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে আসা। আচ্ছা, এরপর আমি নানা রকম মানে পড়াশোনাটা শেষ করার পরেও আমি কি হাতের কাজ বলো, আঁকা বলো, সেলাই বলো, আমি বরাবরই এসব ভালোবাসতাম করতে। এগুলো আমি চালিয়েই যেতাম। এরপরে যেটা হলো, আমার বাবা আমাকে একটা কম্পিউটার সেন্টারে আমার বাড়ির কাছেই ভর্তি করে দেয়। আমি চেয়েছিলাম ল পড়তে। আমি সেই জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তিও হয়েছিলাম, কারণ আমার এদিকে অনেকটা সময় চলে যাওয়াতে এখান থেকে আমি চান্স পাইনি। কিন্তু আমার বাবার রোজকারে যাতায়াতের জন্য, তখন তো এখনকার মতো এত কমিউনিকেশন ছিল না, সহজ সরল, আমাকে এখানে একটা কম্পিউটার সেন্টারে ভর্তি করে দেয়। সেখানে আমি দেখি যে পড়ায় একটা সুন্দর ছেলে, দেখতে শুনতে ভালো, ফর্সা, ভালো লাগতো তাকে, তার কথাবার্তা, ধরন ধারণ সব কিছু। আস্তে আস্তে তারও বোধহয় আমাকে ভালো লাগতে শুরু হলো। আমার ছিল এক মাথা চুল, কোমর ছাড়িয়ে নিচে চলে গেছে। বেশ কিছুদিন পর থেকেই ছেলেটি, আমি বুঝতে পারতাম ছেলেটি আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। আমি তো ইন্টারেস্টেড হতামই। কিছুদিন যাওয়ার পর সে যখন আমাকে জানায় তার ভালো লাগার কথাটা, আমি আমার বাড়িতে এসে আমার বাবা মাকে জানাই। আমরা ব্রাহ্মণ পরিবারের, উচ্চবিত্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি। আমার মা ব্যাপারটাকে মেনে নিতে চায়নি। আর ছেলেটি ছিল উচ্চবিত্ত কায়স্থ পরিবারের, সেও একটি ছেলে, তারা এক ভাই এক বোন। যাই হোক, বাবার খুব ইচ্ছে ছিল, মানে বাবা সবসময় চাইতো মেয়ের বিয়ে দেবো কাছে পিঠে, যাতে সময় অসময় তারা মেয়ে জামাই আসতে পারে বা আমরা তাদের দেখতে পারি, যার জন্য বাবা খুব খুশি হয়েছিল। তা যাই হোক, বাবার চাপে মা মেনে নেয় এবং 1995 সালের 19শে ফেব্রুয়ারি আমার বিয়ে হয়। তখন আমার 26 বছর বয়স। কিন্তু বিয়ে ঠিক দুদিন আগেই আমার হঠাৎ করেই মনে হলো যে এই বিয়েটা যেন আমার জন্য ভালো হচ্ছে না। আমার বাবা, যেহেতু আমি এক মেয়ে, 700 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল বিয়েতে, 50 ভরির মতন সোনা দিয়েছে। এছাড়া যাবতীয় যত রকমের ফার্নিচার হয় সব বাবা দিয়েছে। শাড়ি, জামা কাপড়, কোনো কিছুই মানে বাদ দেয়নি। এমনকি একটা বছরের যা মশলা হতে পারে, চা হতে পারে, বিস্কুট, সমস্ত, তখনকার 1995 সালে যা ছিল, এখন থেকে অনেক কম ছিল ভ্যারাইটি, সব বাবা তত্ত্বে পাঠিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে এই বিয়েটা বোধ হয় আমার জন্য ঠিক হচ্ছে না। তবে এই মনে হওয়াটা কিন্তু ছেলেটির দিক থেকে নয়, তার পরিবারের দিক থেকে। তার কারণ আমি একটু বিস্তারিতভাবে বলি। আমার শ্বশুরমশাই আমাকে একদিন বললেন যে, শোনো মিতা, তুমি এক কাজ করো, তুমি এক কাপড়ে চলে এসো তোমার বাড়ি ছেড়ে। তা
আমি একটু অবাক হয়ে বললাম, কেন? আমার বাবা মার তো কোনো আপত্তি নেই বিয়েতে। না মানে মানে তোমার বাবারও তো অনেক খরচা হবে, এইদিকেও আমাদের অনেক খরচা হবে, তার চাইতে বরঞ্চ তুমি চলে এসো। বিয়েটা হয়ে গেলে, তোমাদের তো রেজিস্ট্রি হয়েই গেছে, আমার বিয়ের 1 মাস আগে রেজিস্ট্রি হয়ে গেছে, পরে একটা অনুষ্ঠান না করে নেওয়া যাবে। তা আমি বলেছিলাম, তা শ্বশুরমশাই মুখের উপরেই জবাব দিয়েছিলাম, না না এটা হয় না, এতে আমার বাবা আমার অসম্মান হবে, আর আমি কেনই বা 1 বছরে চলে আসবো, এটা তো পালিয়ে আসা বলে। আমার ননদ বলেছিল, হ্যাঁ হ্যাঁ তুমি যদি চলে আসো তাহলে ভালোই হবে, এখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুর বাড়িটা ছিল একদম বাস রাস্তার উপরে, সেখানে ছিল 2টো ঘর, রান্নাঘর এবং বাথরুম পায়খানা, আর সামনে অনেকটা জমি, ফাঁকা জমি, আর বাউন্ডারিতে ঘেরা। আমার নির্দিষ্ট কোনো ঘর ছিল না। সবচেয়ে মজার ব্যাপার এটাই যে শ্বশুর বাড়িতে প্রত্যেকেরই, বিশেষ করে শ্বশুর বাড়ি বলে নয়, যে কোনো বাড়িতেই ছেলে মেয়েদের একটা ঘর থাকে। আমার ঘর নেই। যে 2টো ঘর, একটা ঘরে আমার হাজব্যান্ডের ব্যবসা, কম্পিউটারের ব্যবসা, আর আরেকটি ঘরে শ্বশুর শাশুড়ি থাকতেন, সেই ঘরটা অনেক বড় ঘরটা, কিন্তু আমার নির্দিষ্ট কোনো ঘর নেই। আমাকে তখন বলা হয়েছিল, এই কম্পিউটার রুমে যখন পড়ানো শেষ হয়ে যাবে তারপরে তুমি এখানে থাকবে। যার জন্য আমার বাবা যা যা জিনিস দিয়েছিলেন বিয়েতে, কোনোটাই শ্বশুরমশাই আনতে চাইল না নিজের বাড়িতে। উনি তখন বলেছিলেন যে আমি বাড়ি করি বা একটা ঘর করি, আমার তো জমি আছে, একটা ঘর করে নিয়ে তারপরে নিয়ে আসবো, আপনি কিছু চিন্তা করবেন না অসীমবাবু, আর একটু অ্যাডজাস্ট করে নেবে, এই তো কটা দিন। আচ্ছা, আর আমার মেয়ে তো সবসময় আসে না, মেয়ে থাকে বম্বে, বছরে একবারই আসে, তখন থাকে, মাসখানেক থাকে, এই এদিক ওদিক করে অ্যাডজাস্ট হবে, ও তো আমার নিজের মেয়েরই মতো, আপনি চিন্তা করবেন না। তা আমার বাবাও দেখেছিল, যেহেতু আমরা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে, সব সময় তো শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছু হয় না, একটাই ছেলে ব্যবসা করছে, নতুন ব্যবসায় ঢুকেছে, সে এমতো অবস্থায় বিয়ে হয়েছে, আর বাবারও তখন শরীর খুবই খারাপ। আমি এটাকেই মানিয়ে নিই, এবং প্রত্যেক দিন যখন ওই কম্পিউটার ক্লাস শেষ হয়ে যেত, একটা মাদুর পেতে আমরা শুতাম। আমার কোনো জিনিসপত্র কিছু ছিল না, সমস্ত জিনিস আমার বাপের বাড়িতে। এবার আমি তাহলে 2-4টে যে শাড়ি জামা কাপড় রাখবো কোথায়? রাখার তো আমার জায়গা নেই, কেন শাশুড়ি বলেই দিলেন যে আমার আলমারিতে আমি রাখতে দেবো না, তাহলে কোথায় রাখি? তখন আমাকে আমার বাবা একটা ছোট আলমারি, ছোট স্টিলের আলমারি কিনে দেয়, যে ওটার মধ্যে রাখার জন্য। আমি তখন ওটার মধ্যেই রাখতাম, কিন্তু দেখতাম যে আলমারির চাবিটা যেখানে রাখতাম সেখানে মানে চাবিটা কেউ যেন খুলে জিনিসপত্র ঘাটাঘাটি করে, সামান্যই জিনিস রয়েছে ঘাটাঘাটি করে, আবার যদি কিছু পয়সা কড়ি থাকে, পয়সা কড়ি ঠিকঠাক মতন থাকে না। তা আমি এই কথা আমি কাউকে বলতেও পারতাম না, 4টে তো প্রাণী বাড়িতে, আর আমার হাজব্যান্ড, তার যে টাকা পয়সা সব সে তার মায়ের কাছে রাখতো, সে আমার কাছে কোনো দিন রাখেনি, কিচ্ছু রাখতো না। প্রত্যেক দিন তার যেটা ইনকাম হতো, সে তো পড়াতো, কম্পিউটার মানে একটা সেন্টার ছিল তার, সে যা পড়াতো, স্টুডেন্টের মাইনে বা আদার্স যা কাজকর্ম করতো, তার যা টাকা পয়সা পেত, সব দিনের শেষে এসে গুনে টুনে হিসাব করে মায়ের হাতে, মা যদি না থাকতো বাবার হাতে তুলে দিত, ও ভুলেও আমার হাতে দিত না। আমার বলতো, তোমার যদি কিছু লাগে তুমি মায়ের কাছ থেকে চেয়ে নিও। তা বন্ধুরা, আজকে এই অবধি থাক, বাকি অংশটা পরের ভিডিওতে বলছি। ঠিক আছে, আজকে আসি, বাই বাই।